আসসালামু আলাইকুম। ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার লখনৌয়ে আন্তঃবাহিনীর এক কেন্দ্রীয় সম্মেলনে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ একটি চাঞ্চল্যকর আক্রমণাত্মক বক্তব্য দেন, যেখানে তিনি বলেন যে আমাদেরকে এখনই যুদ্ধের জন্য প্রস্তুত থাকা উচিত। ইভেন তিনি বাংলাদেশের প্রসঙ্গ টেনে এনে বলেন যে বাংলাদেশে এখন একটি অস্থিতিশীল পরিবেশ চলছে, শান্তি রক্ষার্থে আমাদের আগে যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে রাখা উচিত। তো এখানে চিন্তা করুন যে এখানে তিনি যুদ্ধকে শান্তির রক্ষার নাম দিয়ে আগে জাস্টিফাই করে রেখেছেন। এই ঘটনা যখন মানুষ শুনলো তখন একটু তারা নড়ে চড়ে বসলো, কারণ তারা চিন্তা করলো বাংলাদেশে আর যাই হোক প্রতিরক্ষার দিক দিয়ে ভারতের জন্য কখনোই হুমকি স্বরূপ নয়। যখন এএনআই টিভির এক সাংবাদিক আবার এই প্রশ্নটা পুনরাবৃত্তি করেন, তখন ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ আবার ওই আগের বক্তব্যটাই পুনরাবৃত্তি করেন, কিন্তু একটু ডিফারেন্ট ওয়েতে। কিন্তু তার যে অ্যাগ্রেসিভনেস ওটা একই ছিল। তার মানে বোঝা যায় যে ওই কেন্দ্রীয় প্রতিরক্ষার বাহিনীর সম্মেলনে ওই কথাটা মুখ ফসকে বেড়ে যাওয়া নয়, এটা হচ্ছে একটা প্রি প্ল্যান, যেটা আগে থেকে তাদের মাথায় ছিল। এখন প্রশ্ন হচ্ছে হঠাৎ কেন তাদের মধ্যে যুদ্ধংদেহী মনোভাব চলে আসলো। চলুন সপ্তাহ তিনেক পূর্বে ফিরে যাওয়া যাক। সপ্তাহ তিনেক পূর্বে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছে একটি রিপোর্ট পেশ করেন, যেখানে লেফটেন্যান্ট জেনারেল এম কে দাস এর একটি রিপোর্ট সংযোজন করা হয়। রিপোর্টে তিনি বলেন যে বাংলাদেশের এই অস্থিতিশীলতাকে কাজে লাগিয়ে চায়না ও পাকিস্তান একটি যৌথ মিশন পরিচালনা করছে সেভেন সিস্টারদেরকে নিয়ে। যেখানে তিনি আরো বলেন যে তাদের যে প্ল্যানটা কি হচ্ছে, তাদের প্ল্যানটা হচ্ছে যে এই বঙ্গোপসাগর হয়ে বাংলাদেশ সীমান্তবর্তী অঞ্চল, আসাম, মেঘালয়, ত্রিপুরা এবং বার্মার অস্থিতিশীলতাকে কাজে লাগিয়ে বার্মার সীমান্তবর্তী অঞ্চল, নাগাল্যান্ড, ত্রিপুরা ও মণিপুরে অস্ত্র পাচার করে একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করবে, যার কারণে বিএসএফ তাদের অভ্যন্তরের যে সমস্যাগুলো আছে ওই সমস্যা নিরসনে ব্যস্ত হয়ে যাবে এবং এই কারণে তারা বর্ডারে টহল জোরদার রাখতে পারবে না। এই সুযোগকে কাজে লাগিয়ে পাকিস্তান জম্মু কাশ্মীর ফ্রন্ট ও চায়না অরুণাচল ও চিকেনকে হঠাৎ আক্রমণ করে ভারতীয় মানচিত্রে একটি পরিবর্তন ঘটাতে পারে বলে তিনি জানিয়েছেন। এদিকে ডক্টর ইউনূসকে চাপ দিয়ে বা ভয়ভীতি দেখিয়ে ভারতের জন্য নিয়ন্ত্রণ করাটা অত্যন্ত কঠিন হয়ে দাঁড়িয়েছে, কারণ তার ব্যক্তিগত ইমেজের কারণে তিনি আন্তর্জাতিকভাবে অত্যন্ত গ্রহণযোগ্য ও একজন সম্মানিত ব্যক্তি। ব্যক্তিগতভাবে ডক্টর ইউনূসের আন্তর্জাতিক মানে একটা প্রভাব রয়েছে, যার কারণে ইন্ডিয়া ডক্টর ইউনূসকে চাপ দিয়ে এই ট্রানজিট চুক্তি ও অসম স্থাপনাগুলো যেগুলো রয়েছে ওইগুলো আর বলবৎ করে চলমান রাখা সম্ভব হচ্ছে না, যেটা আগে কূটনৈতিকভাবে বাংলাদেশের উপর চাপিয়ে দিত তারা। উল্টো ডক্টর ইউনূস ভারতকে চাপের মধ্যে রেখেছেন, যে তিনি বলেছেন যে এই যে ইন্ডিয়া গণহত্যাকারী একজন অপরাধী শেখ হাসিনাকে তাদের দেশে আশ্রয় দিয়েছে এবং পরোক্ষভাবে তিনি ধমকও দিয়েছেন যে ইন্ডিয়া যাতে এই গণহত্যাকারী শেখ হাসিনার কোনো বক্তব্য যাতে ওইখান থেকে প্রকাশ না করে, এবং তিনি ভারতের সীমান্তে এই হত্যাযোগ্য এক সন্ন্যাদাস নামের এক সংখ্যালঘুকে হত্যা করেছে তার তীব্র প্রতিবাদ জানিয়েছেন, যার ফলে ইন্ডিয়া আন্তর্জাতিকভাবে এবং মোদী সরকার অভ্যন্তরভাবে অত্যন্ত চাপে আছে। আপাতত মোদী সরকারের হাতে এই চাপ থেকে উত্তরণ হওয়ার কোনো পথ নেই। সুতরাং তা কি করতে পারে, তারা একটাই কাজ করতে পারে, তা হচ্ছে ডক্টর ইউনূসকে গায়ের জোর দেখিয়ে বা ভয়ভীতি দেখিয়ে শান্ত রাখা, যাতে তিনি এই বক্তব্য না দেন এবং নিজের ঘর গুছাতে ব্যস্ত থাকেন। এমনকি ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর এমনও প্রস্তাব আছে যে তারা বাংলাদেশ সীমান্তবর্তী অঞ্চলে সৈন্য জড়ো করবে এবং হঠাৎ আক্রমণ করে বাংলাদেশের কিছু অঞ্চল দখল করে নিবে এবং এক্সট্রা লিভারেজ নেওয়ার চেষ্টা করবে। কিন্তু ওইটাও এখন হচ্ছে না আন্তর্জাতিক আইনের কারণে। তাহলে তাদের হাতে একটাই মাত্র প্লে কার্ড থেকে যায়, তা হচ্ছে সংখ্যালঘু বা হিন্দু প্লে কার্ড, যার মাধ্যমে তারা দেশের ভিতরে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে বাংলাদেশে ঢুকবে এবং তারা ওইটাকে আন্তর্জাতিকভাবে জাস্টিফাই করার চেষ্টা করবে যে সংখ্যালঘু সুরক্ষা নাম করে তারা বাংলাদেশে এসেছে। কিন্তু তার জন্য প্রয়োজন প্রথম একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি হওয়ার।
কিন্তু বাংলাদেশের ছাত্র জনতা এখনো এটা হতে দিচ্ছে না। ইন্টারেস্টিং ব্যাপার হলো, ভারত যখন থেকে এই যুদ্ধের হুমকি দিয়েছে, ঠিক তার পর থেকেই কতিপয় কিছু সংখ্যালঘুরা বাংলাদেশে এই অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করা তৈরি করছে। যেমন মাদ্রাসার নিচে বা এতিমখানার নিচে এসে প্রতিমাকে নিয়ে দাঁড়ানো, এতিম ছাত্রদের গায়ে হাত তোলা, হিন্দুদের দিয়ে এতিমখানা বা মাদ্রাসা ঘেরাও করা, এই সবগুলোই হচ্ছে ওই ষড়যন্ত্রের একটা বহিঃপ্রকাশ। বেশ কিছুদিন বাংলাদেশের পরিস্থিতি ঠান্ডা ছিল, কিন্তু যেই মুহূর্ত থেকে ভারত যুদ্ধের হুমকি দিয়েছে, ঠিক তার পর মুহূর্ত থেকেই এই পরিস্থিতিগুলো সৃষ্টি হচ্ছে। হয়তো আপনার ডটগুলো কানেক্ট করতে পারছেন যে কি হচ্ছে, এবং সামনে আরো কিছুদিনও এই সিচুয়েশনগুলো ক্রিয়েট করার চেষ্টা করবে তারা বিভিন্ন জায়গায়। আর এই সিচুয়েশনগুলো ক্রিয়েট করতে সাহায্য করছে আওয়ামী লীগ, গুটি কয়েক সংখ্যালঘু ও ভারতীয় কিছু এর এজেন্টরা। হয়তো আপনি একটু বিশ্লেষণ করলে বুঝতে পারবেন যে কি, কেন, কোথায়, কিভাবে ঘটছে। কাজেই ভারতের হুমকি জাস্ট হুমকি না, এটা একটা সুদূর প্রসারী প্ল্যানের একটা অংশ। কাজে যারা এই প্ল্যানে অংশ নিচ্ছে, তারা এটা জেনে বুঝে অংশ নিচ্ছে যে বাংলাদেশের একটি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করবে, এবং এখন যদি তাদেরকে চিহ্নিত না করা যায়, তাহলে ভবিষ্যতে তারা বাংলাদেশের জন্য আরো বড় কোনো দুর্যোগ ডেকে আনতে পারে। আসলে একটা ব্যাপার তো চিরকালই সত্য, যে ঘরের ভিতর বিভীষণকে শত্রু হিসাবে রেখে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা অনেক কঠিন। তাই আমাদেরকে এখনই কঠোর হতে হবে, যাতে করে এই বিভীষণদেরকে চিহ্নিত করা যায় এবং অদূর ভবিষ্যতে তাদেরকে নিয়ন্ত্রণ করা যায়। ধন্যবাদ।